গত কয়েকদিনে বাংলাদেশে যেসব ঘটনা ঘটে চলেছে এটি আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এটি নিউ নরমাল। বাংলাদেশ যে আইনহীন রাষ্ট্রে পরিণত হয়েছে, মবের রাজত্বে প্রতিষ্ঠিত হয়েছে, তার হাইলাইটস হচ্ছে এই ঘটনাগুলো। এটি ক্লাসিক এক্সাম্পল এক ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার। বাংলাদেশ যে ডেমোক্রেসি থেকে মবক্রেসিতে পরিণত হয়েছে, পিপলস রিপাবলিক যে আজকে ফ্যাসিস্ট রিপাবলিকে পরিণত হয়েছে, রুল অফ ল যে রেইন অফ টেররের জায়গায় চলে গেছে, তার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে এই ঘটনাগুলো। বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে আক্রমণ করা, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, গণমাধ্যম কর্মীদের উপরে হামলা, এটির সবচেয়ে বড় নমুনা। বাংলাদেশের গত কয়েক দশক জুড়ে গণমাধ্যমগুলো কখনো একদিনের জন্য বন্ধ থাকেনি তাদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে। প্রথম আলো এবং ডেইলি স্টার আজকে প্রথমবারের মতো শুধুমাত্র আক্রমণের শিকার, শুধুমাত্র কার্যালয়ে পুড়ে যাওয়ার ঘটনা নয়, তাদের সম্পূর্ণ প্রকাশনা বন্ধ রাখতে হয়েছে। গত সময় ধরেই তো সেলফ সেন্সরশিপের একটি ধারণা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে প্রত্যেকটা মুহূর্তই একজন সাংবাদিককে, একজন নাগরিককে, একজন পেশাজীবীকে আতঙ্কে থাকতে হয়। বর্তমান সরকারের প্রত্যাশা অনুযায়ী শব্দ বাছাই করতে হয়, চিন্তা প্রকাশ করতে হয়, মতামত রাখতে হয়। এই দমবন্ধ করা পরিবেশকেও ছাড়িয়ে গিয়ে এই কার্যালয়ে যখন হামলা চালানো হয়, তখন প্রমাণ করে যে বাংলাদেশ সম্পূর্ণভাবে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে। এবং এগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে ঘটে চলেছে। পরবর্তীতে সরকার বিবৃতি দিচ্ছে, সরকার যেন একটা বিবৃতিতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে, বিবৃতিজীবী সরকারে পরিণত হয়েছে। কারণ দেখুন যে এই ঘটনাগুলো যে ঘটবে, এটি কিন্তু আগে থেকেই ঘোষণা করে দেয়া। এর আগেও হামলা হয়েছে, হামলার পরিকল্পনা করা হয়েছে। এই অবৈধ কর্তৃপক্ষের অবৈধ উপদেষ্টারা নিজেরা ঘোষণা দিয়েছে, ফ্যাসিলিটেট করেছে, এবং ঘটনার আগেই ঘটনা যে ঘটবে, গোটা বাংলাদেশ কিন্তু সেভাবে অপেক্ষা করেছিল, যেন পূর্ব থেকে নির্ধারিত একটা শো হচ্ছে, একটা সিনেমা রিলিজ হচ্ছে, এরকম করেই কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপরে হামলা চালানো হয়েছে। এবং আরেকটি দৃষ্টান্ত যে আমাদের মত প্রকাশের ক্ষেত্রে সিলেক্টিভ যে নৈতিকতা আমাদের মধ্যে আছে, এটি কিন্তু এর আগে জুলাই আগস্টের সময়ে বিটিভি সহ গণমাধ্যমের উপর হামলার ঘটনা আমরা দেখেছি। এটিএন বাংলা, 71 টিভির উপরে হামলা হয়েছে। প্রত্যেকটি মিডিয়া হাউজে চর দখলের কায়দায় কিন্তু নতুনভাবে সম্পাদক বসানো হয়েছে, এক্সিকিউটিভ কর্তৃপক্ষকে বসানো হয়েছে। সমস্ত পদ কিন্তু দখল করা হয়েছে গোটা বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে, সেটি সচিবালয় হোক, সেটি বিচারালয় হোক, সেটি বিশ্ববিদ্যালয় হোক, সেটি বাজার হোক, সেটি ঘাট হোক। এবং যারা করেছে তারাই কিন্তু আজকে আবার হর্তাকর্তা হয়ে বসে আছে, তারা বিভিন্ন ধরনের লেকচার দিয়ে বেড়াচ্ছে। আপনি দেখুন যে আমাদের প্রথিতযশা সম্পাদক বরেণ্য সাংবাদিক নুরুল কবিরের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে, এবং এক প্রকার মৃত্যুর মুখোমুখি তো তাকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি নিজের স্বীকারোক্তিতেই যে বলেছিলেন যে এক ধরনের পুড়িয়ে মারার প্রচেষ্টাও কিন্তু থেকেছে। কিন্তু যারা আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা অন্যান্য স্বনামধন্য সম্পাদক, এরা কিন্তু দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করেছেন। আওয়ামী লীগ সরকারের সময়ও তাদের প্রকাশনা সব সময় স্থির থেকেছে, সমালোচনা করেছে, আলোচনা সমালোচনা হয়েছে, পক্ষে বিপক্ষে কথাবার্তা হয়েছে, কিন্তু কখনো এই ধরনের পরিবেশ তৈরি হয়নি যেখানে মৃত্যুর মুখোমুখি হতে হয়, যেখানে কার্যতই আমাদের গণমাধ্যমগুলো সম্পূর্ণভাবেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। অনির্দিষ্টকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতো, আজকে বলা যায় যে আমাদের গণমাধ্যমগুলোর অবস্থা এমনই দাঁড়িয়েছে। এবং একই দিনে আপনি দেখুন যে আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান উদীচী এবং ছায়ানট, তাদের অফিস কার্যালয়ে হামলা, এই 5 আগস্ট পরবর্তী এই দখলদার সরকারের বাস্তবতায় গান গাওয়া, আউল বাউল, জাড়ি সাড়ি, মাজার যাই হোক না কেন, পুঁথি গান হোক, ব্যান্ড সঙ্গীত হোক, ব্যান্ড সঙ্গীতের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখবেন যে মফস্বলে, মেট্রোপলিটনে প্রোগ্রাম দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, নিরাপত্তা নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু স্বাভাবিক সাংস্কৃতিক পরিবেশগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে ছায়ানট, উদীচীর উপরে যে আক্রমণ পরিচালনা করা হলো, এগুলোও কিন্তু, এবং সরকার কিন্তু সেখানে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন তো মনে করেইনি। সরকার নিরাপত্তা দিচ্ছে কাদেরকে? যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, যারা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট নেটওয়ার্কগুলোর সঙ্গে সম্পৃক্ত, যারা আক্রমণ চালিয়েছে, সাম্প্রদায়িক সহিংসতা করেছে, তাদেরকে কিন্তু সরকার প্রোটেকশন দিচ্ছে। আর উদীচী, ছায়ানট সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে সরকার কিন্তু নিজেরা হত্যাযজ্ঞ করছে, আবার নিজেরা হত্যার কার্যক্রম তারা বাস্তবায়ন করছে। আমাদের এই সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের সময় তারা সরকারের সমালোচনা করেছে, বিরুদ্ধে গিয়েছে, কথা বলেছে, নৈতিক উচ্চারণ করেছে, কারণ এটি সামাজিক শক্তি। কোন রাষ্ট্র এবং সরকারের চাপ দিবে কি
বা নিষেধাজ্ঞা কিংবা এক ধরনের অনানুষ্ঠানিকভাবে তাদের উপরে নিজেদের মতামত চাপিয়ে দেয়া, সরকার বা রাষ্ট্রের তো সেই ক্ষমতাই নেই, আইনগতভাবে সে অধিকারই নেই। সেই আজকে এই ছায়ানট উদিত এই প্রতিষ্ঠানগুলোর উপরে যখন আক্রমণ করা হয় তখন এটি বুঝতে অসুবিধা থাকে না যে সরকার যেটি চাচ্ছে, রাষ্ট্র যেটি চাচ্ছে, আজকে যে গুটি কয়েক যারা এই ইভিল নেক্সাস গড়ে তুলে বাংলাদেশের নিয়ন্ত্রণ করছে, কর্মকাণ্ড পরিচালনা করছে, দেশ দখল করছে, দেশ বিক্রি করে দিচ্ছে, তারাই তো এই কাজগুলো করছে এবং তারাই আবার নিন্দা দিচ্ছে, তাদের কাছে আবার নিরাপত্তা চাইতে হচ্ছে। এটি তো সত্যিকারের স্যালুকাস। এবং আমরা দেখি আনিস আলমগীর একজন সাংবাদিক, শুধুমাত্র টক শোতে কথা বলার অপরাধে, স্ট্যাটাস দেওয়ার অপরাধে তাকে আজকে কারাবন্দী থাকতে হচ্ছে। এবং আনিস আলমগীর শুধুমাত্র তো একটি উদাহরণ নয়, গোটা বাংলাদেশেই কিন্তু কতটি ঘটনাই বা পত্রিকাতে আসে, বা কজনই বা আনিস আলমগীর। আপনি বাংলাদেশের গ্রামগুলোতে, মফস্বলে, পরিবারগুলোতে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে সবাই কিন্তু এই দম বন্ধ করা পরিবেশের মধ্যে আছে। আজকে এই ঘটনাটি কিন্তু আলোচনায় এসেছে। কেউ হয়তো মতামত প্রকাশ করার কারণে স্কুলে যেতে পারছে না, কারো হয়তো চাকরি গেছে, কেউ হয়তো বাজারে যেতে পারছে না, কারো হয়তো বাড়ি ভস্মীভূত হয়েছে। গোটা বাংলাদেশেই কিন্তু সবাই কোনো না কোনোভাবে ভিকটিম হয়েছে। এমন একটি রাষ্ট্র তারা কায়েম করেছে যেখানে সবাই কোনো না কোনোভাবে ভুক্তভোগীতে পরিণত হয়েছে। আজকে এই দখলদার সরকারের কর্তৃপক্ষ ক্ষমতায় আসার পরে কত ধরনের কথার ছলাকলা তারা করেছে। তরুণরা বাইরে থেকে আসবে, ব্রেন ড্রেন বন্ধ হবে, বাংলাদেশের তরুণরা কিন্তু আজকে দেশের বাইরে চলে যাচ্ছে। আমাদের সকল বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো কিংবা ইন্টারমিডিয়েটে শেষ করে দেশের বাইরে লেখাপড়া করতে যাওয়ার হার কিন্তু অনেক বেড়েছে, কারণ অভিভাবকেরা শঙ্কা অনুভব করছেন। ব্রেন ড্রেন আরো বেড়েছে। দেশের ভেতরে সুস্থ স্বাভাবিকভাবে থাকবে, নিরাপত্তা থাকবে, ভবিষ্যৎ নিয়ে ভাববে, এই পরিবেশটিও কিন্তু আজকে আর থাকছে না। বাংলাদেশে এক ধরনের স্থিতিশীলতা, একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এবং আধুনিক ব্যবস্থা থাকবে, সেই স্বপ্নটিও কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে না, যে কারণে বিদেশে যাওয়ার হার কিন্তু বেড়েছে। দেশের বাইরে থেকে এসে বিদেশি নাগরিকেরা কিংবা যারা সবসময় দেশের বাইরেই কাটিয়েছে তারা আজকে এসে দেশ দখল করেছে। আর দেশ যাদের নিরাপত্তা দেওয়ার কথা, যাদের জন্য দেশ হওয়ার কথা, তারা আজকে দেশ ছাড়তে কিন্তু বাধ্য হচ্ছে। এবং তারা বড় বড় কথা বলেছে, এটা হতে হবে, ওটা হতে হবে। বাংলাদেশে তো আমরা সবাই গর্ব করে বলতাম যে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, বিশ্বের সেরা অলরাউন্ডার। তার রাজনৈতিক পরিচয়, তার কর্মকাণ্ড, সেগুলো নিয়ে ভিন্ন বিষয়। কিন্তু আজকে দেখুন যে বাংলাদেশের শুধুমাত্র নয়, বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন, বাংলাদেশের একজন অমিত প্রতিভা যিনি প্রমাণিত করেছেন। এবং শুধুমাত্র তিনি ক্রিকেটার, তিনি তো নন, একজন চ্যাম্পিয়ন। বাংলাদেশের সবার জন্য তিনি একজন আইকন, যে বিশ্বকে জয় করা যায়, সবার সামনে উদাহরণ তৈরি করা যায়। এবং আমরাও যে পারি, বাংলাদেশ যে পারে, এই দৃষ্টান্তগুলো যিনি তৈরি করেছেন। আজকে সেই বিশেষ সেরা অলরাউন্ডার বাংলাদেশে যেতে পারছে না, খেলতে পারছে না। তিনি একজন ক্রিকেটার, তিনি খেলতে পারছেন না। এবং এই দখলদার সরকার আজকে তারাই আবার লেকচার দিয়ে বেড়াচ্ছে আইনের শাসন, মানবাধিকার, দেশ কিভাবে চলবে, কিভাবে পলিসি নির্ধারণ হতে পারে, এসব নিয়ে তারা আজকে আলাপ আলোচনা করছে। অথচ দেখুন যে ফ্যাসিস্ট দৃষ্টান্ত হিসেবে এর চেয়ে বড় ফ্যাসিস্ট দৃষ্টান্ত কি হতে পারে, যে একজন ক্রিকেটার, বাংলাদেশের সেরা ক্রিকেটার, তিনি তার খেলাধুলা, তার পেশাগত জীবনে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন না। এই দীর্ঘ সময় ধরে একজন ক্রিকেটারের জীবনে মূল্যবান সময়গুলো আমরা কেড়ে নিচ্ছি, এবং এরাই আবার আজকে সংস্কারের গাল গল্প আমাদের সামনে করছে, বাংলাদেশের জনগণের সামনে করছে। আমাদের ছোটখাটো উদাহরণগুলো যদি দেখেন, এগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো উদাহরণ নয়। আজকের প্রত্যেকটি উদাহরণই বাংলাদেশে সবসময় ঘটে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলে আপনি দেখুন যে শরৎ উৎসব করবে, শরৎ উৎসব কিন্তু তারা করতে পারেনি। এবং করতে পারেনি কাদের কারণে? যারা এই মৌলবাদী গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী এবং স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের অভিযুক্ত যারা রয়েছে, তারাই কিন্তু সেটি করতে দেয়নি, শরৎ উৎসব করতে দেয়নি। হলের নাম তারা বদলে দিচ্ছে আমাদের, এবং যখন যা ইচ্ছে তারা সেটি করছে। কল্পনা করা যায় যে আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটবে। আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে দেশকে নেতৃত্ব দিয়েছে। কোন ঘটনাটি ঘটেছে বুকে হাত দিয়ে কে বলতে পারবে যে কোথায় কি ঘটনা ঘটেছে? অথচ আজকে দেখুন যে বাংলাদেশ কিভাবে পরিচালিত হচ্ছে। রবীন্দ্রসঙ্গীতের নিষেধাজ্ঞা, সেটি তো মবের মাধ্যমে, উগ্রবাদী গোষ্ঠীগুলোর মাধ্যমে সেটা বাদই দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, একটি ফ্যাকাল্টিতে, বিজনেস ফ্যাকাল্টিতে একজন শিক্ষক বা প্রশাসক সেটি কিন্তু নির্ধারণ করে দিচ্ছে, এবং সেই অনুষ্ঠানে কিন্তু ছেলেমেয়েরা পারফর্ম করতে পারছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে যদি তাকান, যে 6 জন ডিন, একজন শিক্ষক, তাকে পদত্যাগ করতে হচ্ছে।
কিসের মাধ্যমে? কোনো তদন্ত, কোনো আইনানুগ প্রক্রিয়া, কোনো কর্তৃপক্ষের মাধ্যমে মত নির্ধারণ করে দিচ্ছে যে তিনি থাকতে পারবেন না। আমরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময়ে ছাত্র রাজনীতি করেছি, করে যাচ্ছি, কিন্তু দেখুন আমরা সবসময়, আমি একজন ছাত্র, সাদা দল নীল দল, সবসময় শিক্ষক আমাদেরকে শিক্ষক হিসেবেই তো আমাদের থেকেছে, সবসময় তাই থাকবে। কিন্তু ছাত্র রাজনীতিতে সমস্যা রয়েছে, শিক্ষক রাজনীতি নিয়েও প্রশ্ন থাকতে পারে। কিন্তু শিক্ষকেরা যে রাজনীতি করুক বা না করুক, যে মতাদর্শী ধারণ করুক বা না করুক, সবসময় তো শিক্ষকের মর্যাদাটাই পেয়েছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ডিনদের পদত্যাগ তো না, 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশের স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, তাদের কিভাবে বদলে দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে। আর শুধু এই পদগুলো বা কেন, আজকে যারা সবসময় বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে, আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের কিভাবে সরানো হয়েছে? কোনো আইনের মাধ্যমে, কোনো প্রক্রিয়া অনুসরণ করে, কিংবা কোনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে? মবের মাধ্যমে প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিল বিভাগের বিচারপতিদের সরানো হয়েছে। মবের মাধ্যমে সচিবালয় থেকে সচিবদেরকে বিতাড়িত করা হয়েছে। তো এইভাবেই তো বাংলাদেশ চলছে। এরাই আবার আইনের শাসন, আইন কানুন, এই বক্তব্যগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করে। এবং গোটা বাংলাদেশে দেখুন যে আমাদের ছোট ছোট বাচ্চারা, হাই স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা জয় বাংলা বলেছে, সেটা নরসিংদী হোক, সেটা চট্টগ্রামে হোক, জয় বাংলা বলেছে, লিখেছে, উচ্চারণ করেছে। কিংবা স্কুলের কোনো ক্লাস পার্টি হচ্ছে, সেখানে তারা উচ্চারণ করছে, ধরে নিয়ে গেছে, কারাগারে রেখে দিয়েছে। এবং এই কয়েকদিন আগেই যে দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারা হলো, কল্পনা করা যায় যে আজকে বাংলাদেশের তালেবানাইজেশন আমরা বলি, তালেবানিজেশন সত্যিকার অর্থেই ঘটে গেছে যখন এভাবে পুড়িয়ে মারার ঘটনাগুলো ঘটেছে। যখন 90% অধিক থানা পুড়িয়ে দেওয়া হয়, লুটপাট চালানো হয়, অস্ত্র কেড়ে নেওয়া হয়, এবং প্রকাশ্যে তারা ঘোষণা দিয়ে কর্মকাণ্ডগুলো করে। আজকে ছেলেকে না পেয়ে জায়নামাজে অবস্থানরত মাকে কুপিয়ে হত্যা করা হয়। মাকে না পেয়ে রাজনীতি করে তার ছেলেকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে। ধানমন্ডি 32-এর ছোট্ট একটা ছেলে কিশোর নির্জন গেছে স্মৃতিটুকু রাখার জন্য, অথচ রাষ্ট্রের চোখে সেই যেন সন্ত্রাসী, রাষ্ট্রের চোখে সেই যেন সবচেয়ে বড় অপরাধী। প্রত্যেকটি ক্ষেত্রে আজকে এই ঘটনাগুলো অব্যাহতভাবে ঘটে চলেছে। এবং আজকে ছাত্র রাজনীতির কথা যদি বলি, বাংলাদেশে এই মুহূর্তে 5 লক্ষের অধিক শিক্ষার্থী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। এটা কিন্তু শুধুমাত্র রাজধানী কিংবা বড় বড় শহর মহানগরের ঘটনা তাই নয়। কলেজে ইউনিয়ন পর্যায়ে যে শিক্ষার্থীটা আছে, যে হয়তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে, রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছে, ছাত্রলীগের হয়তো নেতা নয়, সমর্থক, শুভানুধ্যায়ী, কিংবা ছাত্রলীগ কর্মীর বন্ধু, এই অজুহাতে সে কিন্তু সেই মফস্বলে, সেই ইউনিয়নে, তার কলেজে কিন্তু সে যেতে পারছে না, সে কিন্তু তার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, সে কিন্তু তার পরিবারের সঙ্গে থাকতে পারছে না। বাংলাদেশে কবে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে? দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকার নেতৃত্ব দিয়েছে, কবে এ ধরনের একটি ঘটনা ঘটেছে যেখানে তার পুরো শিক্ষা জীবনকে মুখ থুবড়ে পড়েছে? 15,000-এর অধিক শিক্ষার্থীর সার্টিফিকেট কেড়ে নেওয়া কিংবা ছাত্রত্ব বাতিল করা হয়েছে। আজকে যারা রাজনীতি করছে তাদের এই 2008 পরবর্তী বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত কয়জনের সার্টিফিকেট বাতিল হয়েছে? কয়জনের সাময়িক বহিষ্কার, স্থায়ী বহিষ্কারের আওতায় এসেছে? কতজন এসেছে? এবং এরাই আজকে আবার আমাদেরকে ফ্যাসিস্ট বলছে, স্বৈরাচারী বলছে। অথচ আমরা পরিষ্কারভাবে পার্থক্য দিয়ে বলতে পারি যে কটি ঘটনা ঘটেছে, একটি ঘটনাও তারা সামনে আনতে পারবে না। এবং যারা আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা রাজনীতি করেছি, হ্যাঁ, রাজনৈতিক প্রক্রিয়ায় মতামতের পার্থক্য ছিল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি ছিল, সীমাবদ্ধ ছিল, অকপটে আমরা স্বীকার করি, এবং সেগুলো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ঘটনা নয়। কিন্তু যারা আজকে দাপট দেখাচ্ছে, জবরদস্তি করে উপদেষ্টা হয়ে বসেছে, লেকচার দিচ্ছে, পতাকা নিয়ে ঘুরছে, এই 15-16 মাসেই স্টার্ট আপের মতো করে রাজনীতি বেছে নিয়ে কোটিপতি হয়ে বসে আছে, তারা তাদের বিশ্ববিদ্যালয় জীবনে নির্বিঘ্নে লেখাপড়া শেষ করেছে, অ্যাক্টিভিজম করেছে, সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগ সহ 14 দলের অন্যান্য ছাত্র সংগঠন কিংবা যারা
এই দখলদার সরকারের বিরোধিতা করতে চায়, গণতান্ত্রিক মতামত প্রকাশ করতে চায়, কার অধিকার রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? কে তাহলে স্বৈরাচারী, কে তাহলে ফ্যাসিস্ট? আজকে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের, শুধুমাত্র আমাদের নয়, এই প্রশ্নগুলো আমাদের সবার, এবং এই প্রশ্নগুলি কিন্তু গোটা বাংলাদেশের ঘুরে বেড়াচ্ছে। আজকে হয়তো একটা পুলিশি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, একটা থট পুলিশ কায়েম হয়েছে গোটা সরকারটা, যেখানে আপনি চিন্তা করতেও ভয় পান, প্রকাশ করতে ভয় পান। আপনার মুখচ্ছবিটা কিরকম হলে আপনি নিরাপত্তাহীন হয়ে যেতে পারেন সেটা মাথায় রেখে আপনাকে চলতে হয়। তো সেই থট পুলিশ, মোরাল পুলিশিং এর দেশ যারা আজকে বানিয়েছে, তারাই আজকে আবার এই রাষ্ট্রের কলকব্জা দখল করে নিয়ে খুনের রাজনীতি, সহিংসতা রাজনীতি, দুর্নীতি রাজনীতি এবং সোশ্যাল ফ্যাব্রিক সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে তারা বাংলাদেশ আজকে দাপিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের মানুষ জানে যে কোনটি সত্য, বাংলাদেশের মানুষ জানে যে তার জন্য সবচেয়ে ভালো বিকল্প কোনটি, বাংলাদেশের মানুষ জানে যে তার জন্য কোনটি সবচেয়ে মর্যাদা কর। যে কারণে বাংলাদেশের মানুষ একটা কম্পিটিটিভ ডেমোক্রেসি চায়, বাংলাদেশের মানুষ লিবারেল ডেমোক্রেসি চায়, বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষ জনগণের অংশগ্রহণ চায়, জনগণের সিদ্ধান্ত চায়, বাংলাদেশের মানুষ তার রায়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় কেউ আসীন হবে কিংবা রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যাবে সেটি নির্ধারণ করতে হবে, সেটি চায়। আজকে যখন সেই বাস্তবতা নেয় তখনই বলতে হয় যে যারা ফ্যাসিস্ট তারাই আজকে বাংলাদেশ পরিচালনা করছে, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারাই আজকে আবার সভ্যতা ভব্যতার কথা বলে বেড়াচ্ছে। যে কারণে জীবনানন্দ দাশ এদেরকে উদ্দেশ্য করেই বলেছিলেন, যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা। এই দখলদার সরকারের আচার আচরণ বৈশিষ্ট্য দেখে আসলে এই বাস্তবতাটি ফুটে আছে। বাংলাদেশের মানুষ তো আজকে বলছে যে আগেই ভালো ছিলাম, এবং বাংলাদেশের মানুষের এই আকুতিত বাস্তবতা দেখে, চারপাশটি দেখে, শুধুমাত্র তথ্য উপাত্ত পরিসংখ্যান তা তো না, সবকিছু দেখেই তো বাংলাদেশের মানুষ উপলব্ধিটা করছে। এবং প্রত্যেক দিনই কেউ না কেউ বলছে, প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনা ঘটছে, এবং এরা বলছে যে শেখ হাসিনার আমলে তো এই ঘটনা ঘটেনি। এটি প্রমাণ করে যে প্রত্যেকটি ক্ষেত্রেই আইনের শাসনের প্যারামিটার হোক, গণতান্ত্রিক রাজনীতি হোক, মানুষের জন্য কল্যাণধর্মী রাজনীতি হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই বেটার সার্ভিস আওয়ামী লীগ দিয়েছে, অর্জন করেছে। আওয়ামী লীগ সরকার সেই আস্থাটা অর্জন করেছে, এবং আজকে সেই আস্থার পরীক্ষা যদি করতে চান, সেই রায় যদি নিতে চান, সেই বাস্তবতা যদি দেখতে চান, একটা স্বচ্ছ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হোক, বাংলাদেশের মানুষ রায় দেবে। দখলদার কর্তৃপক্ষ তো রায় দিতে পারে না, জনগণ রায় দেবে এবং জনগণের রায়ের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। তা আজকে বাংলাদেশে আমাদের এই যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশ 2.0 তে গড়ে উঠেছে, সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকে দুমড়ে মুছড়ে দিতে হবে, এবং সত্যিকার অর্থেই আজকে একটা বাংলাদেশ ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছে। মানুষ শুধুমাত্র আগেই ভালো ছিলাম কিংবা আওয়ামী লীগ সরকারের আমলে এই ঘটনা ঘটেনি এটি বলেই ক্ষান্ত থাকছে না। বাংলাদেশের মানুষ আড়ালে আবডালে ব্যঙ্গ করে বলছে, যখন তাদেরকে সবাইকে যখন স্বৈরাচারের দোসর বলা হয়, একটু বিরোধী মত প্রকাশ করলে, একটু এই দখলদার সরকারকে চোখ রাঙিয়ে কথা বললে, সত্যগুলো তুলে ধরলে, আজকে সবাইকে যখন আক্রান্ত হতে হয়, তখন বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে কোনটি স্বৈরাচার কোনটি গণতন্ত্র সেটি তারা জানে। সে কারণেই তারা ব্যঙ্গ করে বলে, যেমন তারা এই জুলাই আগস্টে বিভ্রান্তি প্রতারণার আন্দোলনের সময় করেছে, তাদের সেই প্রতারণার মুখোশ উন্মোচিত হওয়ার পরে বাংলাদেশের মানুষ উপলব্ধি থেকে ব্যঙ্গ করে বলে যে তুমি কে আমি কে, স্বৈরাচার স্বৈরাচার, কে বলেছে রাজাকার রাজাকার। তো আজকে সেই রাজাকাররা আমাদের রাজনীতি শেখাচ্ছে, রাজাকাররা গণতন্ত্রের কথা বলছে, ফ্যাসিস্টরা আজকে মৌলিক মানবাধিকার শেখাচ্ছে। গোটা বাংলাদেশই যেন আজকে স্বৈরাচারের দোসরে পরিণত হয়েছে, গোটা বাংলাদেশই যেন আজকে তাদের ভাষায় ফ্যাসিস্টের দোসরে পরিণত হয়েছে, এবং গোটা বাংলাদেশটাই তো আসলে সেই যারা সত্যিকারের গণতান্ত্রিক শক্তি সেটির পক্ষে রয়েছে। যে কারণেই তো যারা আজকে দেশটা যেন এইভাবেই
পরিণত হয়েছে, যেখানে দখলদার সরকার একদিকে আর বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি আরেকদিকে, যেখানে অবৈধ কর্তৃপক্ষ একদিকে, সেখানে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ আরেকদিকে আছে। আজকে কেউ ক্ষমতা জবরদখল করে আছে, আরেকদিকে কেউ জনতার ক্ষমতায়নের জন্য অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, লড়ে যাচ্ছে, কারাগারে থাকছে, প্রিজন ভ্যানগুলো থেকে সত্যিকার ভাবেই তারা প্রতিবাদ এবং দ্রোহের কথা উচ্চারণ করছে। আজকে সবার প্রতি আহ্বান থাকবে যে আসুন এই ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি তৈরি করি, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করি। কারণ আজকে শুধুমাত্র কেউ আক্রান্ত হচ্ছে শুধু তাই নয়, এই আক্রান্ত তারা গোটা বাংলাদেশের মানুষকেই করেছে এবং করবে। এই আক্রমণের শিকার শুধুমাত্র কারাগারে নয়, শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নয়, আজকে যেমন অন্যান্যখানে পৌঁছে গেছে এই ফ্যাসিবাদী রাজনীতি গোটা বাংলাদেশের মানুষকে আসলে দমন করে ছাড়বে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, গণতন্ত্রের জন্য, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশে উদার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকার কায়েম করার জন্য, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ কর্তৃপক্ষকে বিদায় করি। এখন একটু সময় এসেছে, যখন দেখছি ইউনূস সরকারের মাটি থেকে মানে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এখন তারা স্টেটমেন্ট দিচ্ছে। স্টেটমেন্ট এখন যেহেতু ডিসেম্বর মাস, হিউম্যান রাইটস সেশন গুলো এখন স্টপ, জানুয়ারির 15 পর থেকে এটা শুরু হবে। আমি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু গ্রুপ মিটিং হচ্ছে না, কিন্তু অনলাইনে মিটিং গুলো চলছে, এবং অনলাইনে এই মিটিং গুলোর মধ্যে দিয়েই একাধিক সিগনেচার হচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে। কিন্তু আদৌ কি ইউনূস রেজিম বা ইউনূসের যে সমস্ত দোসররা আছে, সেই উগ্রবাদী জামাত ইসলাম বা আজকের রাজনৈতিক দল বিএনপি, তাদের কি এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ আছে? তারা তো এসব নিয়ে মোটেও চিন্তিত না। তারা একটি দল চাচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, কোনোভাবে তারা এতদিন পরে রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর তারা তাদের মতো করে সাজাবে, নেটওয়ার্ক করবে, তারা তাদের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে ইতিহাস সাজাবে। আরেকটি পক্ষ চেষ্টা করছে ইসলামের নাম ধরে ধর্মকে অধর্ম হিসেবে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, গিয়ে তারা আরেকটা পাকিস্তান তৈরি করবে। এটি হচ্ছে বাংলাদেশের আজকের পরিস্থিতি। তবে একটি আমি হিতে বিপরীত দেখছি। আমি মনে করি যে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আজকে ডেইলি স্টার এবং প্রথম আলো ছায়ানট জ্বালিয়ে দেওয়া, উদীচী জ্বালিয়ে দেওয়া, আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব অবশ্যম্ভাবী কিছু না। এটি হওয়ারই ছিল, এটি হওয়ারই একটি প্রেক্ষাপট তৈরি ছিল। এটি যারা শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, আওয়ামী লীগ রেজিমকে যারা উৎখাত করেছে, তারা হয়তো কতটুকু চিন্তা করেছে, তাদের দূরদর্শিতা কতটুকু, তারা হয়তো ভাবেনি যে তারা প্রকান্তরে তাদের জন্যই একটি ফ্রাঙ্কেনস্টাইন ডেকে আনছে। যে ফ্রাঙ্কেনস্টাইন আজকে তারা একজন মাহমুদুর রহমান আমার দেশ, একজন ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, একজন ইলিয়াস হোসেন আমেরিকা থেকে, এই যে ফ্রাঙ্কেনস্টাইন গুলা কিন্তু এই বিএনপি বা এই যে ডেইলি স্টার, এই প্রথম আলো, এই মাহফুজা নাম, ওনাদেরই কিন্তু সৃষ্টি। ওনারা কিন্তু দিনের পর তাদেরকে প্রশ্রয় দিয়ে গেছে, তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে গেছে। এবং এই প্রথম আলোর আজকে যারা আগুন জ্বালিয়েছে, তার কিছুদিন আগেও কিন্তু সেখানে গরু জবাই করেছে। তখনও কিন্তু প্রথম আলো মতিউর রহমানরা দম্ভ করে কথা বলেছে। কতটুকু দম্ভ করে কথা বলেছে, কিছুদিন আগে আমি দেখলাম তার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো, সম্ভবত 22তম বা 24তম এরকম একটা প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। উনি কোনো অহংকার করে কথা বললেন, অথচ মতিউর রহমানের মতো একজন সুশীল সাংবাদিক, যিনি সাংবাদিকতার প্রতিকৃতি হিসাবে আমরা চিনতাম দীর্ঘ অনেক বছর যাবৎ, তিনি রাজনৈতিক ভাষায় কথা বলেছেন, প্রতিহিংসার ভাষায় কথা বলেছেন। তিনি বলেছেন শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে প্রথম আলোকে ধিক্কার দিয়েছিলেন, বলেছেন প্রথম আলোর নিন্দা করেছিলেন। আজকে শেখ হাসিনা সরকার দেশ ছাড়া হয়ে গেছে, কিন্তু প্রথম আলো আছে। এই যে অহংকার, এই অহংকারের পতন আজকে তারা দেখতে পাচ্ছে। এই অহংকারের ভয়াবহ পতন এটি। এবং এই পতনে যারা এখনো বেঁচে আছে, যে কমিউনিস্ট পার্টি, যে বাসদ, যে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো, এখনো তাদের গায়ে আগুনের আঁচ লাগে নাই, তারাও সমূহ বিপদের দিকে আসছে। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমি প্রথমত কোনো মৃত্যুর জন্য উল্লসিত হতে রাজি না। কোনো মৃত্যুই, অস্বাভাবিক মৃত্যুকে আমরা নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করি। ওসমান হাদি একজন তরুণ রাজনৈতিক কর্মী ছিলেন বা একজন সাংস্কৃতিক কর্মী ছিলেন, আমার এই জায়গাটাকে মেনে নিতে ভালোই লাগবে, কিন্তু
তার মৃত্যুটার আমি নিন্দাই করছি। যারা এই এই মৃত্যুটি করেছেন তারাও একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবেই তাকে একটি রাজনৈতিক হাতিয়ার বানানোর জন্য এই মৃত্যুটি করেছেন। তাকে মৃত্যুর মধ্য দিয়ে যে রাজনীতিটি করেছেন সেই রাজনীতি হচ্ছে ইসলামের যে উগ্রবাদ 5ই আগস্টের পরে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি, ইসলাম হাদির মৃত্যু, ওসমান হাদির মৃত্যুর মধ্যে দিয়ে সেই জায়গাটা আবার তারা তৈরি করলো। এবং হয়তো দেখা যাবে যে ওসমান হাদির পথ ধরে আরো অনেক মৃত্যু সামনে আসবে, যে মৃত্যু দিয়ে তারা এই রাজনীতিটিকে করবেন। যারা ইসলামের পূর্ণ বিপ্লব তৈরি করতে পারেন নাই, যারা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন, যারা এখন বিএনপির হাতেও ক্ষমতা দিতে ভয় পান, তারাই কিন্তু এখন এককাট্টা হচ্ছেন। এবং আজকে লক্ষ্য করলাম তৌফিক ভাই যে আমাদের একে আজাদ, চ্যানেল 24, আমাদের জনাব মাহফুজা নাম মতিউর রহমান, আমাদের অন্য আরেকজন মানব জমিনের মতিউর রহমান, আমাদের নিউ এজের সম্পাদক, সকলে আজকে এক জায়গায় এক টেবিলে হয়েছেন। তো তাদের এখন অনেক উদ্বিগ্ন, কিন্তু এই উদ্বিগ্ন তো তাদের আরো 1 বছর আগেও হওয়া উচিত ছিল। আগেও যখন বাংলাদেশের শত শত মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত মাচারগুলো ভস্মীভূত করেছে, বাংলাদেশে ইসলামী মৌলবাদের নামে, উগ্রবাদের নামে জেহাদের পতাকা নিয়ে বাংলাদেশে মিছিল হয়েছে, তখনই তো তাদের উদ্বেগটা প্রকাশ করার কথা ছিল, কিন্তু তখনও তাদের গায়ে আঁচ লাগেনি। সেই গল্পটাই শুধু আপনার কাছে মনে পড়বে, যে গল্পটাতে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম একটা গল্প আমরা শুনেছিলাম, যে একজন প্রতিবেশী, তার পাশের প্রতিবেশী যখন এই খ্রিস্টান প্রতিবেশীকে ধরে নিয়ে গেল, উনি তখন ভাবলেন যে না, আমাকে তো ধরেনি, আমি তো নিরাপদ আছি। তার পরবর্তী 2 দিন পরে নাৎসিরা ধরে নিয়ে গেল একজন ইহুদিকে, তখনও তিনি তাকে নিরাপদ মনে করলেন। কিন্তু তারপরে পাশের প্রতিবেশী একজন মুসলিমকে ধরে নিয়ে গেলেন, তখনও তিনি উৎকণ্ঠিত না, কিন্তু পরবর্তীতে তিনি সেই আচের সেই বিভৎসতার শিকার হলেন। তো আমাদের ডেইলি স্টার আর উদিচি আর ছায়ানটের অবস্থাটা আজকে তাই দাঁড়িয়েছে। এবং এই ভয়াবহতা, এই উগ্রবাদ এবং এই যে বিদেশি মানবাধিকার সংগঠনের স্টেটমেন্ট, এই খেলা আমরা অনেকদিন দেখতে থাকবো, এই খেলা আমরা অনেকদিন দেখতে পাবো। এই খেলার শেষ কোথায় হবে? বাংলাদেশে মনে হয় আরেকটি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, আমার মনে হয় আরেকটি নতুন সংগ্রাম, মানে যারা আজকে পাকিস্তান বানাতে চাচ্ছে, সেই পাকিস্তানের তাদের বিরুদ্ধে যে যুদ্ধ 9 মাসে শেষ হয়নি, সেটার অবিশাংশ ছিল, সেই যুদ্ধটাই মনে হয় আরেকটি পরিণাম যুদ্ধের মধ্যে দিয়ে বনা হচ্ছে। আমার ধারণা, আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে আমার কাছে মনে হচ্ছে যে উগ্র ইসলামীবাদরা বা এই মৌলবাদরা তারা ওটাই চাচ্ছে যে বাংলাদেশে পতাকা ধ্বংস করে দেওয়া, জাতীয় সঙ্গীত ধ্বংস করে দেওয়া। উদিচি এবং ছায়ানট তাদের কাছে এখন একটা প্রাথমিক স্তর, কিন্তু এটা তাদের কাছে তারা আরো লম্বা লাইনে, আরো বড় মেটিকুলাস ডিজাইনের দিকে তারা এগিয়ে যাচ্ছে। মামুন ভাই সঙ্গে থাকুন, আবার আসবো আপনার কাছে। আরিফুর রহমান রুমা, আমি আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই। এই যে বাংলাদেশে যেদিন হাদির মৃত্যুর খবর আসলো বাংলাদেশে, সেদিন যে কাণ্ডগুলো ঘটলো, শুধু প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিচি না, ভারতের যে চট্টগ্রাম এবং খুলনায় তাদের যে কার্যালয়, সেইখানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ হলো। অন্যদিকে ঢাকায়ও সেদিনই দিনের বেলায় ঢাকায় আমরা দেখলাম একেবারেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে তার সামনে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো। তো এইটা আসলে আপনি তো কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তো এটার প্রতিক্রিয়া যে ভারত যা দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশ তো এটাকে কোনোভাবেই আমলে নিচ্ছে না। যদিও একটু খবর আছে বা শুনেছি যে দুই দেশের সেনাবাহিনী প্রধানরা কথা বলেছেন, বাংলাদেশের সেনা প্রধান তিনি আশ্বস্ত করেছেন যে আর এরকম ঘটনা ঘটবে না। কিন্তু এই আশ্বাস বা আশ্বস্তই কি আসলে এক একটি দেশ, যে দেশের এম্বাসি, যে দেশের বিভিন্ন এই শাখাগুলো, এগুলো তো এক ধরনের রাষ্ট্রীয় শাখা, সেই শাখাগুলো যখন আক্রমণের শিকার হয়, তারা কি এমনিতেই শুধুমাত্র একটু বিবৃতি দিয়ে চুপ করে থাকে, নাকি ভিতরে ভিতরে কোনো প্রতিক্রিয়া বা কাজ চলতে থাকে তাদের? আমি আসলে মোহাম্মদ ইউনূসের তো বাংলাদেশ নিয়ে তোয়াক্কা করার কোনো কারণ নেই। সে তো বাংলাদেশটাকে ওন করে না। যেহেতু বাংলাদেশটাকে ওন করে না, এবং তার যে পরিষদ, এই যে খলিলুর রহমান, একটু ওকে দেখছি সে নাকি আবার স্বরাষ্ট্র উপদেষ্টা হবে নাকি, এরকম জানি না সত্য কিনা, সোশ্যাল মিডিয়াতে আসছে।
তারপর যে আশিক একটা কি আছে যে লাফালাফি করলো, কাজ হচ্ছে বিনিয়োগ নিয়ে আসা, সে দেখি দুনিয়া টাকা খরচ করে 1 টাকার বিনিয়োগও নিয়ে আসতে পারে নাই, সে নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়ে ঝাঁপ দিল 16 ডিসেম্বরে ঝাঁপ দিল। এবং যে হাদির কথাটা বলেন তার একটা লাইন শেষ করি, যে হাদি কি সংস্কৃতি কর্মী মামুন ভাই আমি জানি না, আমরা শুধু জানি যে অশালীন গালাগাল শুরু করলো। বাংলাদেশে অশালীন গালাগালের রাজনৈতিক যে সংস্কৃতি এভাবে কখনো কেউ করেনি, কোনোদিনও কেউ করেনি, এই প্রথম। এবং সেটাকে স্থাপিত মানে স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, এটাকে আদর্শ মনে করে। এবং দেখবেন যে ওই শব্দটা এখন সবাই বলছে, মানে হাদিকে ব্যঙ্গ করে বলছে, বাট বহুল প্রচলিত এখন এটা। আমরা অনেক অর্থ জানতাম না, আমি চ্যাট জিপিটি কে দিয়ে অর্থ বোঝার চেষ্টা করলাম, দেখি কি সব বলে, পরে লোকজনকে জিজ্ঞেস করে একটা অর্থ বের করার চেষ্টা। আমি এই এই জায়গাটা, এটা আসলে আমি একটু অনেকদিন পর্যন্তই ভাবছিলাম যে এটি নিয়ে একটু ছোট্ট করে, একটু খুব আলাদা করে আসলে এটি নিয়ে কথা বলার মতো রুচি বা সময় কারোই থাকার কথা না। আমি একটু যতটুকু সংযত ভাবে আপনার কাছ থেকে একটু জানতে চাই, জি। ধরুন যেই শব্দগুলো হাদি কিংবা আরেকজন মেয়ে তাদের দলে, তাদের অনুসারী, তাদের পক্ষের এনসিপির আর এক মেয়ের কথাও আপনার মনে আছে, যে ওই আমাদের ওই যে বিএনপি নেতা ফজলুর রহমান, ফজলুর রহমানকে বলছিলেন। মানে এই স্লোগানগুলোকে, এই অশ্লীল শব্দগুলোকে যে জাতীয়ভাবে তারা প্রতিষ্ঠিত করলো। এখন আমার এই প্রশ্নটা, একটির মধ্যে আরেকটি চলে এসছে, যেই পরিবারগুলোতে, কিংবা আমি যদি ধরি হাদির জানা যায় যত লক্ষ, তারা বলে 10 লক্ষ, আমি ধরি 1 কোটি মানুষ গেছে, এই 1 কোটি মানুষের পরিবারের লোকজন, তাদের সন্তানরা, তারা হাদির এই শব্দগুলোকে কি অর্জন হিসেবে দেখছে? তারা কি এই পরিবারে, ঘরের মধ্যেও কি এই শব্দগুলো তারা এখন অনায়াসে ব্যবহার করছে কিনা, বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে? নয়তো এই হাদিকে তারা আদর্শ হিসেবে কি আদর্শ নিবে? এইটাই তো একমাত্র হাদির আদর্শ হওয়া উচিত। আসলে হাদির এই বয়ান, এটি একটা বয়ান, এই শব্দগুলো, তার মানে ঘরে ঘরে এই শব্দগুলো এখন কি ইজি হয়ে গেছে কিনা, মানুষের মূল্যবোধের জায়গাটা কি ওই জায়গায় গেছে কিনা? আপনি যদি একটু এইটুক নিয়ে একটু কিছু বলেন। আপনি যে মেয়েটার কথা বললেন, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, ওর বাড়ি গোপালগঞ্জ, যার ফলে ওর আমি ডিটেলটা আমি জেনেছি। পরে দেখলাম যে সে আসলে মাদকাসক্ত, এবং তার পরিবার তার কোনো খোঁজ খবর রাখে না, তার বাবার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, যোগাযোগ নেই, পরিবার থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তো তার বিষয়টা আমরা না বলি, কিন্তু এই যে যারা জানাজায় গিয়েছে তারা সবাই আসলে মাদকাসক্ত কিনা, তাদের যেটা হয়েছে, এরা হচ্ছে অধিকাংশ মাদ্রাসা ছাত্র, তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, ভালো করে জানেও না। আপনি কি লক্ষ্য করেছেন জানাজা শেষ করার পরে তারা কি করেছে? দুটো কাজ করেছে। একটা হচ্ছে এক গ্রুপ সংসদ ভবনে চলে গিয়েছে, দৌড়ে দৌড়ে যাচ্ছিল লুটপাট করার জন্য, তাদেরকে হয়তো এটা বলে নিয়ে আসা হয়েছে। এবং এদেরই কিন্তু আবার গ্রুপের ওরা আপনার এই যে ডেইলি স্টার দেখলেন না, চুরি করে নিয়ে যাচ্ছে কম্পিউটার ল্যাপটপ, তার মানে কি? তো বাংলাদেশের সব মানুষ কি চোর নাকি? বাংলাদেশের সব মানুষ চোর না, কিন্তু বাংলাদেশের মানুষ সাইদিকে চাঁদে দেখেছে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। এখনো একটা গোষ্ঠী যারা চাঁদে মানুষ দেখতে পায়, এবং সত্যি সত্যি দেখতে পায়, এবং তারপর জন্য মরে টরেও যায়, মেরেও ফেলে। এই ধরনের বললাম না যে একেবারে সহজ সরল, আপনি যা বুঝাবেন সেভাবে তাই বুঝবে, একদম পলিমাটির মতন। আমি এদেরকে কোনো দোষ দিব না। এদেরকে বলা হচ্ছে যে জামাত শিবিরে ভোট দিলে তুমি বেঁচতে থাকো। আমরা যে আপনি, আমি, রহমান মামুন, আমরা যে কথা বলছি, ধরেন এই 3 জনে কথা বলছি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এখন কথা বলছি, আমরা ইন্টারনেট ব্যবহার করে কথা বলছি, আর ওই হাদি এবং ওই মেয়ে তো প্রকাশ্যে, এবং সেগুলো মিডিয়ার সামনে একইভাবে বলেছে। এখন ধরুন আমি যদি এই মুহূর্তে আপনাকে ওইসব শব্দ নিয়ে কথা বলি, আপনি কিংবা আপনি যদি ওইসব শব্দ আমার সাথে এখন উচ্চারণ করেন, মামুন ভাইয়ের সামনে উচ্চারণ করেন, তো এটিকে কি যারা আমাদের দর্শকরা খুব সহজভাবে নেওয়ার তো কথা, কারণ হাদির বয়ান তো না, যারা আমি হাদির বক্তব্য নিয়ে আমরা কিন্তু সবাইকে, যারা তাদেরকে আমরা মোটামুটি শিক্ষিত সচেতন মানুষ বলে জানি, তারা কিন্তু
প্রতিবাদ করেছে বা এটাকে নেগেটিভলি নিয়েছে, এটা কিন্তু পজিটিভলি নেয়নি। যে সেনাপ্রধান গেলেন, প্রধান উপদেষ্টা গেলেন, এবং তারাও জাতীয় বীরের সম্মান দিলেন। প্রধান এবং উপদেষ্টা মিলেই তো বাংলাদেশে আজকে এই হাল করেছে। হাদিকে কারা মেরেছে? এই যে খুব ভালো পয়েন্টে নিয়ে আসছেন। হাদিকে কি আপনি গত বছর চিনতেন? 24 সালে হাদির নাম শুনেছেন কখনো? আজকে শুনলাম হাদি হচ্ছে তার বাবার নাম, তার নাম হচ্ছে গনি। আপনি গনি ছেলেটাকে দেখেছেন কখনো? গনি ছেলেটাকে তৈরি করা হয়েছে 6-7 মাস ধরে, গালি দিয়ে তাকে লাইম লাইটে আনা হয়েছে। ওই যে একটা মেয়ে গালি, এই গালি কিন্তু আমরা আগে শুনিনি। এই শব্দটা বললাম না যে এই গাল কিন্তু আমরা শুনিনি আগে কখনো। এবং এই গাল দিয়ে কিন্তু তারেক রহমানকে নিয়েও ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল করা হয়েছে। এটা খুবই এই যে 7-8 মাসের ব্যাপার কিন্তু এটা হয়েছে। তাকে যেহেতু একটু আনকমন একটা অশালীন গাল, আজকে যদি আপনি উলঙ্গ হয়ে রাস্তায় নাচেন, সবাই বলবে না কে উলঙ্গ হয়ে নাচছে। আচ্ছা আচ্ছা, যে তৌফিক মারুফ এতদিন যদি আপনাকে 10 লক্ষ লোক চিনতো, এরপর আপনাকে 1 কোটি 10 কোটি লোক চিনে ফেলবে। ব্যাপারটা হচ্ছে তাই, আপনাকে চট করে লাইমলাইটে আসতে হলে ভিন্ন কিছু করতে হবে, একদম আলাদা ধরনের কিছু। এবং সেটা যদি ঘৃণা ছড়িয়ে হয় একটা বড় অংশের ভিতরে, তাও তো আপনি আলোচনায় আসছেন। আলোচনায় নিয়ে আসা হয়েছে হাদিকে মেরে ফেলার জন্য। হাদিকে আবু সাইদ করে দেওয়া হয়েছে। হাদিকে আবু সাইদ করে দিয়েই এই যে ধ্বংস যজ্ঞটা চালানো হলো, হাদি এটা শিকার। আপনি দেখেন 7 দিন হয়নি মারা গেছে। তার বোন কিন্তু নির্বাচনে কিভাবে ভারতের আধিপত্যবাদ থেকে বাঁচতে হবে, কি করতে হবে সেগুলো বলতে শুরু করেছে। আপনার ভাই যদি এভাবে মারা যায়, 7 দিনের মধ্যে আপনি উঠতে পারবেন, কথা বলতে পারবেন? 7 দিনের মধ্যে তো আপনি কথা বলতে পারবেন না, আপনি তো শোকে মুজ্জু হয়ে থাকবেন। এই মহিলা, এই মেয়ে 7 দিনের মধ্যে কিভাবে নির্বাচনে জিতবে ধান্দা শুরু হয়ে গেছে। আবু সাইদের পরিবার যেমন, তারা দেখছে যে ভাই তো গেছে, আমি এখন কিভাবে এমপি হয়ে যাবো, এটা মুখের কথা নাকি? আচ্ছা, আমরা কিন্তু আমি ওই যে প্রশ্নটা ফার্স্টে করেছিলেন আমি এই জন্য লিখে রেখেছি, ভুলে না যাই। আর হাদির এই সংস্কৃতি, এটা কোনো সংস্কৃতি না, একটা কুৎসিত, আমি আপনাকে খুন করে ফেললাম, এটা কখনো সংস্কৃতি হতে পারে না। এটা কখনো গ্রহণযোগ্য কোনো কিছু হতে পারে না। যেটা খারাপ সেটা সবসময়ের জন্য খারাপ। এই ধরনের উচ্চারণ, এই ধরনের শব্দ, এই ধরনের মানে অকথ্য ভাষায় কথোপকথন, এটা এটার জন্য আমাদের ভাষা সৈনিকরা জীবন দেননি। হ্যাঁ, এটা মানে এই ধরনের শব্দ আমরা, এবং এই শব্দ যারা বলে তাদেরকে আমরা পরিত্যাগ করব, এবং আমাদের যে নতুন প্রজন্ম তারাও জানবে যেটা খারাপ সেটা সবসময়ের জন্যই খারাপ। সেটা আমি বললেও খারাপ, সেটা আপনি বললেও খারাপ। আর ভারতের এই অবস্থায় বা ভারতকে নিয়ে যেগুলো হচ্ছে, দিল্লিতে হাই কমিশন আর কনসুলার সার্ভিস আপাতত বন্ধ হয়েছে, এগুলো নিয়ে ইউনুসের কিচ্ছু যায় আসে না। ইভেন আপনি যদি এখন সারা বাংলাদেশ চষে দিয়ে দেন, তাতে ইউনুসের কিচ্ছু যায় আসে না। ভারত যদি, আমি কথার কথা বলছি, বাংলাদেশ দখল করে ফেলে, জীবনও করবে না, আমি কথার কথা বলছি, তাতেও কিচ্ছু ইউনুসের যায় আসে না। পাকিস্তানে যে দখল করে ফেলেছে, ইউনুসের কিছু যায় আসছে? ইউনুস আসছে তার নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সেগুলো সে করে, সে সুন্দর করে চলে যাবে। তার পয়সা টয়সা যা পাচার করার সবকিছু সে পাচার করে ফেলেছে। আমি মুখস্থ করে বলার মতো করে বলছি বলে ভেবেন না যে এগুলো আসলে বলার জন্য বলছি। আমি যা কিছু বলেছি, একটা কথা এ পর্যন্ত নেগেটিভ হয়নি, বা একটা কথাও ফেলা যায়নি, সবগুলো কথাই কিন্তু বাস্তবায়ন হয়েছে। এবং মামুন ভাই বলছিলেন যে সামনে আরো কয়েকজনকে হয়তো হাদি বানানো হবে, তাদের যখন মনে হবে যে দেশটাকে এই মুহূর্তে অস্থিতিশীল করে দিতে হবে, একটা লাগবে অজুহাত, সে অজুহাতের জন্য আরো হয়তো অনেকে হাদি হবে। এবং আপনি দেখেন নির্দিষ্ট কয়েকজনকে শুধু গানম্যান দেয়া হয়েছে, যারা হচ্ছে এটার পার্ট, হাদি বানানোর পার্ট যে কয়জন তাদেরকে দেয়া হয়েছে। বাকিদের আপনি কি করবেন? এবং দেখবেন যে সবাইকে কিন্তু দেয়া হয়নি, অনেকে অলরেডি হাদির মতো করে তৈরি করা হয়ে গিয়েছে, যাদেরকে আপনারা কেউ কখনো চিনতেন না। আর ভারত এই বাংলাদেশ রাষ্ট্রের পেছনে, আমাদের পরে, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের পরে সবচাইতে যে রাষ্ট্রের জনগণের সরাসরি ভূমিকা আছে, সেটা হচ্ছে ভারত। সো ভারতের বাংলাদেশের জন্য আমাদের যেমন প্রাণ কাঁদে, ভারতও তো মনে করে যে এই রাষ্ট্র অবদানে, এই রাষ্ট্র তৈরিতে আমার একটা ভূমিকা আছে, তাদেরও নিশ্চয়ই সেইটুকুন ভালো লাগা, ভালোবাসা থাকবে। এটা খুবই স্বাভাবিক, কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি ভারতকে আমাদের অকৃত্রিম বন্ধু হিসেবে আমরা পেয়েছি। এবং তার মানে এই না যে ইউনুস ভাবছে যে, ব্যাপারটা ওরকমই মনে হচ্ছে, রাইট? যে হয় না যে একটা সৎ মা, আপন মা আপনি চিনবেন কি করে, একটা সন্তানটাকে যে কেটে ফেলবো কিনা, তখন আপন মা যে বলে যে না ঠিক আছে এই সন্তানটা ওকে দিয়ে দাও। তো ইউনুসের অবস্থা হয়ে গেছে ওইরকম।
ইউনূস ধরেই নিয়েছে যে ও তো বাংলাদেশের পক্ষের লোক না, যে বাংলাদেশ শেষ হয়ে গেলে ভারত তো ওর আমাদের খালা, মানা হোক খালা, তো ভারত তো কিছু করতে পারবে না, ওর তো প্রাণ কাঁদবে, এরকম একটা চিন্তা করে হয়তো ও চুপ করে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। তবে ভারত আমাদের বন্ধু হিসেবেও এবং বাংলাদেশের প্রতিবেশী হিসেবেও একেবারেই চুপ করে থাকাটা ঠিক হবে না, কারণ যখনই বাংলাদেশের এই জঙ্গিবাদের বিস্তার তো হয়ে গেছে, এটা স্ল্যাপ লিস্ট হয়ে যাবে, তখন প্রতিবেশী যত রাষ্ট্রই থাকুক না কেন, শুধু ভারত না, আরো যে রাষ্ট্রগুলো আছে আমাদের সার্কের অন্যান্য রাষ্ট্র, তারাও কিন্তু এইটার কুফলগুলো ভোগ করবে, ভোগ করতে বাধ্য হবে স্বাভাবিকভাবেই। আপনার শরীরের আমাদের অবস্থানটা এমনই, একদম ভারতের পেটের ভেতরে, 3 সাইড দিয়ে ভারত, কাজে তারাও নিশ্চয়ই সচেতন ভূমিকা গ্রহণ করবেন বলে আমি আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে রহমান মামুন। আপনি যেখানটায় থামছিলেন বা আমি থামিয়ে দিয়েছিলাম আপনাকে, আপনি বলছিলেন 8টা যুদ্ধের কথা, মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে একটি যুদ্ধ দরকার বা যুদ্ধ হবে, এমনটাই আপনি বলছিলেন। কিন্তু আমরা তো দেখছি যে সেই বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং জঙ্গিবাদ, একদম সরাসরি ইসলামিক বা মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যারা আছে, তারা রীতিমতো হুঙ্কার দিয়ে উঠলো, এবং এমনকি এনসিপি নেতারাও যে 2 দিন আগে যে মাহফুজ আলম পদত্যাগ করলেন, তিনি পর্যন্ত ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বসলেন, এক ধরনের যুদ্ধের ঘোষণা, যুদ্ধের ডাক দিলেন। তো এই যুদ্ধটা যদি তারা ভারতকে যেভাবে উস্কানি দিচ্ছে এবং পরিস্থিতি যদি শেষ পর্যন্ত ভারত নিরুপায় হয়, আর কথার কথাও যদি আমরা বলি যে যুদ্ধ যদি লেগেই যায়, কি হবে বাংলাদেশের? বাংলাদেশ আসলে কি আবার 71-এ ফিরে যাবে, নাকি আমরা এই জঙ্গিদের চাহিদা অনুযায়ী আবার পাকিস্তানের পতাকা নিয়েই আমাদের মানে ঘুরতে হবে? ধন্যবাদ তৌফিক মারুফ ভাই। আমি আপনার এই প্রশ্নটি যদি বুঝে থাকি, তাহলে আমার প্রশ্নটি মনে হয়েছে যে আমি যে মুক্তিযুদ্ধের কথা বলেছি এবং আপনি যে প্রশ্ন করেছেন সেটা ভারত বাংলাদেশের যে যুদ্ধের দামামা আপনি দেখছেন বা যে ন্যারেটিভ এখন তৈরি হচ্ছে, সেটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন। আমি আপনার এই প্রশ্নটা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি তার আগে আমার পূর্বের কথার একটু কথা শেষ করি। সেটা হচ্ছে, রুমা আপা একটি বিষয় খুব সাম্প্রদায়িকভাবে আমাকে ধরিয়ে দিয়েছেন, যে আমি বলেছি যে হাদি যে একজন সংস্কৃতি কর্মী, সেই সংস্কৃতি কর্মীটা হচ্ছে এই যে, ধরুন আমার দেশে একটি 2টি ধারার সংস্কৃতি এখন চলছে রুমা আপা। একটু হচ্ছে যে আমরা যে টকশোটা করছি এখন, তো মারুফ ভাই, রুমা আপা আছেন, আমি এখানে যে কোনো শব্দ প্রয়োগ করতে আমি লজ্জিত এবং কুণ্ঠিত হব, এবং আমি মনে করব যে আমার যারা দর্শক, যারা আমাকে দেখেন, তারা আমার যে কোনো ভাষা প্রয়োগের ক্ষেত্রে, বা আমি একজন ভদ্র মহিলার সামনে এমন কোনো ভাষা ব্যবহার করতে পারছি না যে শিক্ষা আমি একাডেমিক ভাবে বা পারিবারিক ভাবে পাই নাই, এবং আমি এই ইউরোপের সভ্যতা দেশও আমি এই শব্দ প্রয়োগ করতে আমার শরীরের রক্ত মাংস দুর্বল হয়ে যাবে। তো এটি হচ্ছে একটা সংস্কৃতি। আপনি একই সময় দেখবেন যে আমাদের এই আলোচনাটা যতটুকু মানুষ ভিউয়ার্স হবে, তার চেয়ে বেশি, কয়েকশো গুণ বেশি ভিউ হয়ে যাবে যখন এখানে নোংরা কথাবার্তা হবে। এটি হচ্ছে আরেকটি সংস্কৃতি বাংলাদেশের এই সংস্কৃতি গত 16 মাসে গড়ে উঠেছে। এই সংস্কৃতিটি যারা জুলাই যুদ্ধ বলে বা যারা নিজেদেরকে জুলাই যুদ্ধ বলে আত্ম অহংকার বলে, আমি তো দেখি নাই, আমার মনে হয় নাই যে তারা ওই সময়ও এই ধরনের ভয়ঙ্কর নোংরা স্লোগান তারা ব্যবহার করতে পেরেছে কিনা। কিন্তু তারা ধীরে ধীরে এত স্পর্ধা হয়েছে এই সংস্কৃতির দিকে, এই যে নোংরা অশ্লীল শব্দ ব্যবহারের যে সংস্কৃতি, সেটার আমি আরেকটা নমুনা দেখেছিলাম। হাদির মতো একটা আমি ওকে, ওর যদি চরিত্রিক বৈশিষ্ট্য দেখি, তাহলে আমি ওকে লম্পটই বলবো, কারণ এমন লম্পট কথাবার্তাগুলো বলার পর ওকে বাংলাদেশের গণমাধ্যমে, জাতীয় গণমাধ্যমে ডেকে নিয়ে একজন উপস্থাপক তাকে যেভাবে সেলিব্রেট করছেন, তিনি তাকে বলছেন যে আপনি তো গালিকে শিল্প পর্যায়ে নিয়ে গেছেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা গালিকে শিল্প পর্যায়ে নিয়ে যায়, তারা গালির একটি সংস্কৃতি বাংলাদেশে চালু করার চেষ্টা করেছেন, এবং সেটা 18 কোটি মানুষ না হলো অন্তত তার তৃতীয়াংশ, 1 কোটি 2 কোটি মানুষ হয়তো তারা এই গালি সংস্কৃতির মধ্যে তারা ডুবে গেছেন, এবং সেই সংস্কৃতিটা পরিবারের মধ্যেও কোনো রেখা করছেন না। পরিবারের সন্তানরা বাইরে ইয়াবা খাচ্ছেন,
নোংরা ভাষায় গালিগালা করছেন, তাদের মেয়েগুলো রাস্তায় যে নোংরা ভাষা ব্যবহার করছেন, সেই পরিবারগুলো তাদের মা বাবা কেমন সভ্যতা নিয়ে বেঁচে আছেন, তারা কেমন শিক্ষা আছেন, আমি সেই সংস্কৃতিটা নিয়ে ভয় পাচ্ছি। আমি সেই সাংস্কৃতিক বিপ্লবের কারণেই বলছি, আমি বলছি যে বাংলাদেশে আরেকটি সাংস্কৃতিক বিপ্লব হবে, সেটিকেই আমি মুক্তিযুদ্ধ বলতে চাচ্ছি। আমি ভারত বাংলাদেশের যুদ্ধকে এখানে মিন করছি না। আমি বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখছি সেটি হচ্ছে যে বাংলাদেশে 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে জনযুদ্ধ হয়েছিল, সেই জনযুদ্ধটা একটা পর্যায়ে ভারতের সহযোগিতায় বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে সেই যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করতে পেরেছে। আমরা আমাদের বিজয়ের গৌরব অর্জন করেছি, কিন্তু সেই বিজয়ের গৌরবের মধ্যে দিয়ে একটি অধ্যায় আমাদের রয়ে গিয়েছিল, সেটা হলো আমাদের সাংস্কৃতিক বিপ্লবটি হয়নি। আমাদের যে আবহমান কালের বাংলাদেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের যে বাউল ফকিরের বাংলাদেশ, সেই দেশটি কিন্তু আমাদের আস্তে আস্তে এই উগ্র মৌলবাদের কাছে, ইসলামাবাদের কাছে, এই উগ্রবাদের কাছে আমরা আস্তে আস্তে এই বাউল ধারণার, এই সুফিবাদের যে বাংলাদেশ, যেটা আমরা আবহমান দেখে আসছি, সেই সুফিবাদের বাংলাদেশটা সাংস্কৃতিক অঙ্গনে ধুয়ে গেছে, যেটা আজকে ছায়ানটকে আর উদীচীকে তার প্রমাণ দিতে হচ্ছে। তো আমি বলতে চাচ্ছি সেই সাংস্কৃতিক বিপ্লব এবং সেই মুক্তিযুদ্ধের কথা, যেটা আমাদের রাষ্ট্রের জনগণ, আমার দেশের জনগণই একটা সময় এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আজকে যাদের গায়ে আঁচ পড়েছে, সেই মাহফুজ আনাম এবং মতিউর রহমানরা, একে আজাদরা, যাদের প্রয়োজনে আজকে সেই ডাক দেওয়া শুরু করেছেন, এই ডাকটা ধীরে ধীরে উগ্রবাদের বিরুদ্ধে আরেকটি মুক্তিযুদ্ধ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাই। তবে এটি আমার নিচকে একান্ত ব্যক্তিগত ধারণা, আমার খুব দূরদর্শী রাজনৈতিক ভাবনা আছে কথা আমি বলতে পারি না, আমি আমার ধারণা থেকে বলছি। আর যে কথাটাই ভারত প্রসঙ্গে এসেছে, ভারতের কূটনীতিকদের সাথে তবে আমাদের মাঝে মাঝে দেখা হয়, আমরা জাতিসংঘের বিভিন্ন সেশনে যোগ দিই, সেখানে বিশ্বের প্রায় 140টা দেশের বিভিন্ন দেশের কূটনীতি এবং মানবাধিকার কর্মীরা এক টেবিলে বসে আলোচনা হয় এবং কফি খাই। তো তার মধ্যে অনেকেই চীনা কূটনীতিক, ভারতীয় কূটনীতিক, পাকিস্তানি কূটনীতিক, তাদের সাথে আমাদের খুব খোলামেলা আলোচনা হয়। তো সেখানে তো এই হাদির ভাষায় আলোচনা হয় না, হাদিদের মতো লোকেরা সেখানে থাকে না, এই ভাষা, এই শিল্প চর্চা এখানে হয় না। তো সেখানে যে আলোচনাগুলো হয়, সেখানে আমরা যখন একান্তই জানতে চাই যে ভারত বিরোধী যে মনোভাবটা বাংলাদেশে গড়ে উঠেছে, যে মানে ভারত তত্ত্ব বিরোধী, এইটার ব্যাপারে ভারতীয় কূটনীতিকরা কি মনে করেন? ভারতীয় কূটনীতিকরা মনে করেন যে তারা একটা বৃহৎ দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে, তাদের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি সবকিছু মিলে প্রতিবেশী সব দেশের মধ্যে তারা বৃহৎ। তো তারা মনে করেন যে তাদের একটা বৃহৎ দায়িত্ব আছে, তারা ইচ্ছে করেই কারো উস্কানিতে তারা যুদ্ধে যাবেন না বা সামরিক অপারেশন করতে তারা চান না। এটা ভারতীয় কূটনীতিকদের কথায় আমি যেটুকু বুঝেছি, যতক্ষণ পর্যন্ত তারা ওরকম কোনো সামরিক আক্রান্ত না হচ্ছেন, শুধু 2-4টা বাটপার, স্যাঁচরা চোর বাটপার এবং লম্পটের কথায় ভারত যদি আক্রমণ করে বসে, তাহলে এটা ভারতের জন্য আর আন্তর্জাতিক বিশ্বে তাদের কূটনৈতিক ব্যর্থতা হবে, এটা তারা বুঝেন। এবং ভারতের গণতান্ত্রিক ইতিহাস তো প্রায় 80 বছরের ইতিহাস, তাদের রাজনৈতিক ইতিহাস, তারা কিন্তু তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করেন না, তারা তাদের রাজনৈতিক দলের ক্ষমতা থেকে নির্বাচন করেন, এবং তারা টিএন সেশনের মতো নির্বাচন কমিশন বানিয়ে বিশ্বে দেখাতে পারেন যে তারা রাষ্ট্র ক্ষমতা থেকেও নির্বাচন কমিশনকে কতটুকু স্বাধীন করতে পারছেন, এবং সেই নির্বাচন কতটুকু নিরপেক্ষ হয়। তাদেরও কিন্তু অন্তর্কলহ আছে, তাদেরও কিন্তু রাজনৈতিক কলহ প্রচন্ড আছে, তাদের ওখানেও কিন্তু মৌলবাদী রাজনৈতিক দলই আজকে রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে, সেখানে সেকুলার রাজনৈতিক দলও আছে, সেখানে বাম কমিউনিস্ট রাজনৈতিক দলও আছে, তৃণমূল কংগ্রেস আছে। কিন্তু সমস্ত রাজনৈতিক দলের মধ্যে থেকেও তারা কিন্তু সমস্ত কিছু তাদের আন্তঃরাষ্ট্রীয় যে বিষয়গুলো, সেখানে কিন্তু তারা সর্বদলীয় সিদ্ধান্ত দিয়ে থাকেন। এই কারণে আমার কাছে যেটা বোধগম্য মনে হচ্ছে যে ভারত এই সমস্ত ছোট ছোট সৃষ্টি চোরের কথায় উস্কানিতে তারা কোনো অপারেশনে যাবেন, এই মুহূর্তে এরকম কোনো কূটনৈতিক বার্তা ভারতের কাছে নেই। ভারত একান্তই ধৈর্য এবং সহ্যের সীমা দেখবেন, এবং ভারত কিন্তু এই জিনিসটা অবজার্ভ করছেন। বাংলাদেশে যে পাকিস্তানের মতো বিশাল টেররিস্ট গ্রুপ গড়ে উঠছে, ইসলামী জঙ্গি গ্রুপ গড়ে উঠছে, এটা যখন ভারতের জন্য একটা হুমকি, সেই হুমকির প্রতিও তারা নজর রাখছেন, কিন্তু এই মুহূর্তে তারা কূটনৈতিক ভাবে সেগুলো সমাধান করার চেষ্টা করছেন, এবং ভারত তাকিয়ে আছে পরবর্তী
বিষয়ের জন্য তারা অবজার্ভ করছে। আগামী নির্বাচন কে হয়, সরকারে কে আসে, তারা কি ভূমিকা রাখেন। এবং ভারতের একটা জিনিস খুব সুবিধা হচ্ছে, তারা কিন্তু এই সরকারের সময় তাদের ট্রেড কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছেন। আগে যেখানে $11 বিলিয়ন তাদের রপ্তানি বাণিজ্য ছিল, সেটা এই বছর তারা ধারণা করছেন সেটা $13 বিলিয়ন হবে, $13 বিলিয়ন। অর্থাৎ ভারত একদিকে তারা এই সরকারের কাছ থেকে আওয়ামী লীগের চেয়ে বেশি সুবিধা নিচ্ছেন, তারা গালি খাচ্ছেন, তারা নিন্দা খাচ্ছেন, কিন্তু তারা তাদের ব্যবসা বাণিজ্য আরো তারা বাংলাদেশকে আরো বেশি তাদের উপরে ডিপেন্ডেন্ট করে মুখাপেক্ষি করে রাখতে পেরেছেন। এই হচ্ছে ভারতের দূরদর্শী কূটনৈতিক মেসেজ। এটি হচ্ছে আমার জানা মতে। জি।